ইটালির এক শান্ত শহরে ঘটে যায় এক নির্মম হত্যা, আর এই খুনের দায় ধরা পড়ে এক মার্কিনী ছাত্রী। আন্তর্জাতিক চক্রান্ত নাকি সত্যি দোষী ছিল সে? Was she a cold-blooded murderer or a victim of witch hunt? অ্যামান্ডা নক্সের গল্প বলবো আজ। নমস্কার, আমি সৌমা, আর আপনারা দেখছেন ক্রাইম ক্রনিকলস। নভেম্বর 2007 ইটালির ছোট শহর পেরুগিয়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় 21 বছরের ব্রিটিশ ছাত্রী মেরিডিথ কার্চারের কম্বলে মোড়া মৃতদেহ। তার গলায় ছুরির আঘাত স্পষ্ট। উপস্থিত থাকা মেরিডিথের বন্ধু অ্যামান্ডা নক্স এবং তার প্রেমিক রাফেলো সলিচিতোকে গ্রেফতার করা হয়। মেরিডিথ থাকতেন কয়েকজন রুমমেটের সঙ্গে, তাদের একজন ছিলেন অ্যামান্ডা নক্স। দুজনের বন্ধুত্ব হয়ে গেছিল খুব তাড়াতাড়ি। অ্যামান্ডা নেচার ওয়াইজ খুব কেয়ারফ্রি, পার্টি করতে ভালোবাসতেন, প্রচুর পুরুষ বন্ধু, তাদের সাথে রাত করতে খুব স্বচ্ছন্দ বোধ করতেন। অন্যদিকে মেরিডিথের স্বভাব ছিল কমপ্লিটলি ডিফারেন্ট, কনজারভেটিভ, পড়াশোনায় ভালো। দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হলেও তাদের সম্পর্ককে সেটা প্রভাবিত করেনি। অ্যামান্ডা আর মেরিডিথ একসঙ্গে সময় কাটালেও তাদের নিজস্ব আলাদা জগৎও ছিল। পড়াশোনার বাইরে অ্যামান্ডা ইটালিয়ান ভাষা ও যোগা ক্লাস করত। একটি পাবের ওয়েট্রেস ছিল অ্যামান্ডা। অন্যদিকে পলিটিক্যাল থিওরি ও হিস্ট্রি অফ সিনেমাজের ছাত্রী ছিল মেরিডিথ। পড়াশোনা নিয়ে থাকতে পছন্দ করত সে। মেরিডিথ যতটাই রিজার্ভ ছিল, অ্যামান্ডা ছিল খামখেয়ালি মেজাজের। এমন ভাবেই কেটে যাচ্ছিল দিন। এরপর একটি মিউজিক্যাল কনসার্টে পার্টিসিপেট করে অ্যামান্ডা। সেখানে তার আলাপ হয় ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট রাফেলো সলিচিতোর সঙ্গে। প্রথম দেখাতেই লাভ এট ফার্স্ট সাইট। প্রথম দিনেই তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। তাদের সম্পর্ক আরেকটু গভীরে যায়। অ্যামান্ডা আস্তে আস্তে রাফেলোর সঙ্গে তার ফ্ল্যাটে রাত্রিবাস করতে থাকে। 1 নভেম্বর 2007 সালে অ্যামান্ডা রাফেলোর সঙ্গে দেখা করার একটা প্ল্যান করেন। সেই দিন সন্ধ্যাবেলা পাবে খুব বেশি ভিড় না থাকায় পাবের মালিক প্যাট্রিক লুমোম্বা অ্যামান্ডাকে ছুটি দিয়ে দেন। প্যাট্রিক অ্যামান্ডাকে পছন্দ করতেন তার এই ফ্রেন্ডলি আউটগোয়িং নেচারের জন্যে, আর সেই কারণেই অ্যামান্ডাকে প্যাট্রিক চাকরিতে রেখেছিল। অ্যামান্ডা প্যাট্রিকের সম্পর্ক বেশ ভালোই ছিল। অ্যামান্ডা সেই সন্ধ্যে ছুটিটি আদায় করে লাগামহীন গাঁজা আর মদ খেয়ে রাফেলোর অ্যাপার্টমেন্টে থেকে যায়। 2 নভেম্বর সকালে হ্যাংওভার কাটতেই অ্যামান্ডা তার বাড়ি চলে যান। চাবি দিয়ে বাড়ি ঢুকে সে লক্ষ্য করে মেরিডিথের ঘরের দরজা বন্ধ। সে ভাবলো হয়তো তার বন্ধু ঘুমোচ্ছে, তাকে ডিস্টার্ব না করে অ্যামান্ডা সোজা বাথরুমে চলে গেল। বাথরুমে ঢুকে অ্যামান্ডা লক্ষ্য করলো বেসিনের গায়ে রক্তের দাগ। ব্যাপারটাকে পাত্তা না দিয়ে অ্যামান্ডা শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার থেকে বেরোনোর পর অ্যামান্ডা আরো দেখলো বাথরুমের চারিদিকে জমাট বাঁধা রক্তের দাগ। এবার তো ভয়ের বিষয়। অ্যামান্ডা সঙ্গে সঙ্গে তার বন্ধু রাফেলকে ফোন করলো এবং
মেরিডিথের ঘরের দরজা ধাক্কাতে লাগলো। দরজার অপর পাশ থেকে কোনো আওয়াজ এলো না। অ্যামান্ডার ফোন পেয়ে রাফেলো হন্তদন্ত হয়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে এবং পুলিশকে ফোন করে। পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর গুয়েলানো মেগিনিনি আসেন ওই বাড়িতে। পুলিশ ধাক্কা মেরে মেরিডিথের ঘরের দরজা খুলে সম্মুখীন হয় একটি ভয়াবহ দৃশ্য। চারিদিকে রক্তের দাগ এবং মাটিতে পড়ে আছে নগ্ন কম্বলে মোড়া মেরিডিথের মৃতদেহ। বাইরের জানলা ভাঙা। বুঝতে অসুবিধা হচ্ছে না, খুনি জানলা ভেঙেই ঘরে ঢুকেছিল। কয়েক মিনিটের মধ্যে ওই বাড়ির আশেপাশে জমায়েত হয় মানুষ এবং সাংবাদিকদের। কেউ ভাবতে পারেনি রাতের অন্ধকারে ঘটে গেছিল ওই রকম এক নির্মম হত্যাকাণ্ড। তদন্তকারী অফিসার এবং ফরেনসিক টিম পুরো ঘটনাস্থলটিকে পর্যবেক্ষণ করছিলেন এবং মেগিনিনিও তার নিজের মতো করে ঘটনাস্থলটিকে খুঁটিয়ে দেখছিলেন। সময় মেগিনিনির চোখে পড়ে অ্যামান্ডা তার প্রেমিক রাফেলোকে চুম্বন করছে। স্বভাবতই মেগিনিনির মনে সন্দেহ জাগে। এরকম একটা ঘটনায় মেগিনিনি আশ্চর্য হয়। অ্যামান্ডা ও রাফেলের আচরণ এবং তাদের উপস্থিতি ঘটনাস্থলে as a circumstantial evidence খুব জোরালো ছিল। তাই পুলিশ তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশ অ্যামান্ডাকে ঘন্টার পর ঘন্টা জেরা করে। প্রথম দিকে অ্যামান্ডার কাছে না ছিল উকিল আর না ছিল কোনো ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। এই চাপ সহ্য করতে না পেরে অ্যামান্ডা এক ভুল বিবৃতি দেয়। সে বলে তার পাবের মালিক অর্থাৎ প্যাট্রিক মেরিডিথকে খুন করেছে। একটা ঘোরের মধ্যে অ্যামান্ডা বলে সে দেখতে পাচ্ছে প্যাট্রিক তাদের ফ্ল্যাটে ঢুকে মেরিডিথকে খুন করছে এবং মেরিডিথ চিৎকার করছে। ঘোরের মধ্যে বলা অ্যামান্ডার এই কথাগুলিকে পুলিশ বাস্তব বলে মনে করে এবং কনফেশন হিসেবে রেকর্ডও করে। অ্যামান্ডার ফোনে প্যাট্রিকের মেসেজ ছিল নো নিড টু কাম টুনাইট। তাতে অ্যামান্ডার উত্তর ছিল সি ইউ লেটার, হ্যাভ আ গুড নাইট। এই মেসেজ থেকে পুলিশ অনুমান করে যে অ্যামান্ডা আর প্যাট্রিক দুজনে মিলে মেরিডিথকে খুন এবং তার ফলে প্যাট্রিককেও গ্রেফতার করা হয়। মেরিডিথের সঙ্গে প্যাট্রিকের কোনো সম্পর্ক বা যোগাযোগ না থাকা সত্ত্বেও 2 সপ্তাহ প্যাট্রিককে জেলে থাকতে হয়। তবে পরে অ্যালিবাই প্রমাণিত হওয়ার ফলে প্যাট্রিককে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়। অ্যামান্ডা পরে লিখিত বিবৃতি দিয়েছিল যে তার আগের দেওয়া স্টেটমেন্ট ভুল হতে পারে। She said those statements were made under stress, shock and extreme exhaustion. Press অ্যামান্ডাকে সেক্স স্টার্ট ফেম ফাতালের তকমাও দিয়েছিল। এই তদন্তের মধ্যে আসে এক নাটকীয় মোড়। পোস্টমর্টমের পরে মেরিডিথের শরীর, তার ব্রাইড ক্লিপ এবং বালিশের রক্তের দাগ থেকে আনভেরিফাইড ডিএনএ স্যাম্পলস পাওয়া যায়। টয়লেটে আনফ্লাশড ফেসিসের সোয়াব টেস্ট করে ডিএনএ ম্যাচ হয় রুডি হার্মান কিডের সঙ্গে। আইভরি কোস্ট থেকে আসা রুডি অলরেডি ছোটখাটো চুরির জন্য কুখ্যাত ছিল। তার ডেটা পাওয়া যায় পুলিশ ফাইল থেকে। রুডিকে ট্রেস করে পুলিশ জার্মানি থেকে তাকে গ্রেফতার করে এবং রুডি স্বীকারও করে সেই দিন রাতে সে মেরিডিথের সঙ্গেই ছিল, কিন্তু তাকে খুন করে অ্যামান্ডা
আর তার প্রেমিক রাফেল। 2009 সালে শুরু হয় শতাব্দীর অন্যতম আলোচিত বিচার পর্ব। প্রসিকিউশন দাবি করে 3 জনে মিলেই মাদকাসক্ত অবস্থাতেই মেরিডিথকে খুন করেছিল। আদালতে হাজির করা হয় ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি ছুরি। ছুরির হ্যান্ডেলে অ্যামান্ডার ডিএনএ এবং ব্লেডে মেরিডিথের ডিএনএ পাওয়া যায়। এটাকেই বলা হয় ডাবল ডিএনএ নাইফ। কোর্টে পাবলিক প্রসিকিউটর জানিয়েছিলেন যে এই পুরো ঘটনাটিকে হয়তো অ্যামান্ডা একটা ডাকাতির রূপ দিতে চেয়েছিল, আর সেই কারণেই সে পুরো ঘরটিকে এলোমেলো করে ঘরের জানলাটিকে ভেঙে রেখেছিল। ডিফেন্সের আইনজীবী এই সমস্ত তথ্য প্রমাণ খারিজ করে দেন। তিনি পাল্টা যুক্তি দেন যে ওই সমস্ত প্রমাণ দূষিত হয়ে গেছিল কারণ ক্রাইম সিনে প্রচুর মানুষজন ছিল। ইনভেস্টিগেশন ওয়াজ আনপ্রফেশনাল কারণ পুলিশ আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কে দোষী। তবে বিচারপতি অ্যামান্ডা নক্স এবং রাফেল সলিচিতোর বিরুদ্ধে রায় দেন। অ্যামান্ডাকে 26 বছর এবং রাফেলকে 25 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রুডি পায় 30 বছরের সাজা, পরে তা কমে গিয়ে দাঁড়ায় 16 বছরে। রুডি জেল থেকে ছাড়া পায় 2021 সালে। 2011 সালে আপিল কোর্টে এই মামলার নতুন শুনানি হয়। বিশেষজ্ঞরা জানায় ডিএনএ প্রমাণ নির্ভরযোগ্য ছিল না এবং তদন্তেও ছিল নানা রকম ভুল ত্রুটি। অবশেষে 2011 সালের 3রা অক্টোবর আদালত রায় দেন অ্যামান্ডা নক্স এবং রাফেল সলিচিতো নির্দোষ এবং দীর্ঘ 4 বছর পরে তারা মুক্তি পায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর অ্যামান্ডা ইতালি থেকে আমেরিকায় ফিরে আসে। তাকে ঘিরে আম জনতার কৌতূহল এবং মিডিয়ার আগ্রহ ছিল দেখার মতো। অ্যামান্ডার এই নাটকীয় প্রত্যাবর্তনের গল্প ছড়িয়ে পড়ে চতুর্দিকে। কিন্তু এই অধ্যায় এখানেই শেষ হয়ে যায়নি। 2013 সালে ইতালির কোর্ট অফ ক্যাসেশন আগের রায় খারিজ করে দিয়ে কেসটি রিওপেন করে। 2014 সালের জানুয়ারি মাসে ফ্লোরেন্স অ্যাপিলস কোর্ট অ্যামান্ডা এবং রাফেলকে নতুন করে দোষী সাব্যস্ত করে। কিন্তু যেহেতু অ্যামান্ডা আমেরিকায় চলে গেছিল, সে আর ফেরত আসেনি। ইতালির সর্বোচ্চ আদালত কোর্ট অফ ক্যাসেশন 2015 সালে মার্চ মাসে অ্যামান্ডা নক্স ও রাফেল সলিচিতোকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেয়। দীর্ঘ 8 বছর লড়াইয়ের পর অ্যামান্ডা ও রাফেলের গায়ে লেগে থাকা খুনির তকমা মুছে যায়। আজও বিতর্ক থামেনি। কেউ বলে অ্যামান্ডা নক্স নির্দোষ, ভুল বিচারের শিকার। আবার কেউ বলে সে এক কোল্ড ব্লাডেড মার্ডারার, যে আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে। অ্যামান্ডা এখন স্বাভাবিক জীবনযাপন করছে, নিজের গল্প টিভির পর্দায় তুলে ধরেছে। অ্যামান্ডা নক্স এখন বিচার ব্যবস্থা সংস্থা নিয়ে কাজ করে। এই মামলা আমাদের মনে করিয়ে দেয় ট্রুথ isn't always what's proven in court. আজ এখানেই শেষ করছি ক্রাইম ক্রনিকলস। আবার ফিরবো নতুন একটা গল্প নিয়ে।